নেটে এত সমস্যা করতেছে। ভাই চলতেছে, জয়েন করছে কতজন? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি তোমাদের অভিজিৎ ভাইয়া চলে আসলাম ভূগোল ও পরিবেশের দ্বিতীয় লেকচার নিয়ে এসিবি পাওয়ার প্লেতে। তো আজকের এই লেকচারে আমরা আলোচনা করতে যাচ্ছি পৃথিবীর গঠন নামক চ্যাপ্টারটি নিয়ে, যেটি ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার। তো এই পৃথিবীর গঠনে তোমাদের সিলেবাসে খুব বেশি নাই, তো যে অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দুইটা পার্ট আছে। যেমন কিছু পার্ট তোমার বোঝা লাগবে বা থিওরিটিক্যাল, এবং কিছু পার্ট আছে ওইটা সম্পূর্ণ মুখস্থ, ওইটা বুঝে পড়ার কোনো উপায় নাই। তো নেটের সমস্যার কারণে কিন্তু প্রথম লাইভটা আমরা অফ করে দিতে বাধ্য হয়েছি। তো পরবর্তী লাইভ শুরু করলাম। তো আশা করি তোমরা সবাই কথা ঠিকমতো শুনতে পাচ্ছ। তো এখানে কমেন্ট কিছুই দেখতে পাচ্ছি না। আর দেরি না করে চলো শুরু করা যাক। তো তোমরা যারা এখনও আমাদের এসিবি পাওয়ার প্লে কোর্সে ভর্তি হও নাই, তাদের কাছে এখনও সময় আছে, তোমরা ভর্তি হয়ে যাও। কেননা এতদিন তোমরা যেভাবে সময় নষ্ট করছো বা সময় কাজে লাগাইছো, যাই হোক, এখনও যে সময়টা আছে তোমরা যদি এসিবি পাওয়ার প্লেতে ভর্তি হও, আমাদের মাননীয় টিচারগণের থেকে ক্লাসগুলো ঠিকমতো করো, তাহলে কিন্তু এখনও ভালো একটা রেজাল্ট করা সম্ভব এবং ভালো কোথাও চান্স পাওয়া কিন্তু এখনও সম্ভব। তো একদম প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলোচ্য সূচি। হ্যাঁ, কোনো অধ্যায়ের আলোচ্য সূচি সম্পর্কে আলোচনা করলে আমরা কি জানতে পারি, সেই অধ্যায় থেকে আমাদের কি কি পড়া লাগবে, কি কি জানা লাগবে। সুতরাং আলোচ্য সূচিটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা দেখি এই চ্যাপ্টার থেকে আমরা আসলে কি কি জানতে যাচ্ছি বা কি কি পড়তে যাচ্ছি। এটা জানা সকলের পক্ষে কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। কেননা তুমি যদি নাই জানো তুমি কি পড়বা, এরপরে তোমার লাভ হবে কি ক্ষতি হবে কি, তাহলে তো কোনো লাভ নেই আলটিমেটলি। তো চলো একদম প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ভূত্বক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। তো ভূত্বক কি, ভূত্বক কোথায় থাকে, এবং পৃথিবীর আভ্যন্তরীণ গঠনে আসলে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, পৃথিবীর অভ্যন্তরটা কিভাবে আসলে ফর্ম হয়েছে, এই জিনিসটা সম্পর্কে কিন্তু আমরা জানবো। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, ভূত্বকের স্তর বিন্যাস, ভূত্বকের স্তর বিন্যাস সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো যে এই যে ভূত্বক কয়টি স্তরে মূলত বিভক্ত, এবং এর কোন কোন জায়গায় কোন কোন স্তর অবস্থিত, এবং কোন কোন স্তর সম্পর্কে জানলে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবো। এই জিনিসগুলো আমরা ভূত্বকের স্তর বিন্যাস সম্পর্কে কিন্তু জানবো। ভূ অভ্যন্তরের ভূতাত্ত্বিক স্তর বিন্যাস, কেন ভূ অভ্যন্তরে কিভাবে ভূতাত্ত্বিক স্তর বিন্যাস ঘটেছে, বা এই যে আমরা যে ভূপৃষ্ঠের উপর দিয়ে হাঁটতেছি এর নিচে পৃথিবীটা আসলে কেন্দ্রের দিকে কিভাবে ফর্ম হয়েছে, কেন্দ্রের দিকে কিভাবে আসে, কেন্দ্রের থেকে উপরের দিকে কিভাবে আসে, এই জিনিসগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে জানবো। এরপর আছে পৃথিবীর ভূমিরূপ। ভূমিরূপ কি, ভূমি কি, এই ভূমিরূপ কিভাবে গঠিত হয়, কত প্রকার, কি কি, ভূমিরূপের অবস্থান, গঠন কাঠামো, এই সব কিছু কিন্তু আমরা জানবো। এরপরে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে পর্বত কি, সমভূমি কি, মালভূমি কি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। পর্বত কিভাবে গঠিত হয়, কত ধরনের পর্বত আছে, সমভূমি কিভাবে গঠিত হয়, কত ধরনের সমভূমি আছে, মালভূমি কিভাবে গঠিত হয়, কত ধরনের মালভূমি আছে, এবং সর্বশেষে যে অংশটা বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এই যে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এর মধ্যে কিন্তু বোঝার খুব বেশি কিছু নাই, এটা কিন্তু তোমাকে জাস্ট মুখস্থ করা লাগবে যে এইখানে এই জিনিসটা আছে, এই এই অবস্থিত, এই ধরনের পাহাড় এখানে অবস্থিত। তো কিভাবে সহজে মুখস্থ করতে পারবা, আর কোন কোন জিনিসগুলো মুখস্থ করলেই তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা, সেটা কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে। আমাদের ভাই সব পড়ার তো দরকার নেই, পরীক্ষায় তো সব জায়গা থেকে প্রশ্ন আসে না। এক্স্যাক্ট কি পড়া লাগবে এটা যদি তুমি জানো, তাহলে বাকি 5 জন 10 জনের থেকে তুমি কিন্তু আগায় থাকবে। তো সুতরাং আর কথা না বাড়ায় চলো শুরু করে দেই আমাদের প্রথম টপিক, ভূত্বক ও পৃথিবীর আভ্যন্তরীণ
গঠন। পৃথিবীর আভ্যন্তরীণ গঠন নিয়ে যদি বলা হয়, তো পৃথিবীর সব থেকে যে বাইরের স্তরটা আছে, সব থেকে এই বাইরের স্তরটাকে আমরা কি বলতেছি? ভূত্বক। তার মানে ভূত্বকটা কি? পৃথিবীর সব থেকে বাইরের স্তর। এবার বাইরের স্তর কোনটা? এই যে আমরা খালি চোখে বা আমরা যে সকল জায়গায় অ্যাক্সেস করতে পারি, এই সকল জায়গায় কিন্তু হচ্ছে ভূত্বক। যেমন গাছপালা, গাছপালা কোথার উপর আছে? মাটি। ঘরবাড়ি ভূত্বক। পাহাড়, পর্বত, সমভূমি, মালভূমি, যাই বলো, চোখের সামনে যে জিনিসগুলোকে তুমি দেখতেছো, ওইটাই কিন্তু আসলে কি? ভূত্বকের অন্তর্ভুক্ত। এই যে ভূত্বক, ভূত্বক সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তো প্রথমে যেটা বলা লাগবে, ভূত্বকের গড় গভীরতা কত? ভূত্বকের গড় গভীরতা হচ্ছে কত? 20 কিলোমিটার। এবং আমরা যদি চিত্র দিয়ে তোমাদেরকে দেখাই, তাহলে দেখতে পারবা এই যে পৃথিবীর উপরিভাগ, হ্যাঁ, পৃথিবীর এই যে উপরিভাগ, ধরো যেইখানে ঘরবাড়ি, গাছপালা, পাহাড় পর্বত ইত্যাদি রয়েছে, এই উপরিভাগটাকে কিন্তু আমরা কি বলতেছি? ভূত্বক। তো এটাকে আমরা কি বলতেছি? ভূত্বক। কি? ভূত্বক। তার মানে ভূত্বকটা আসলে কি? যে জিনিসটাকে আমরা অ্যাক্সেস করতে পারি, বা পৃথিবীর সব থেকে বাইরের যে স্তরটা, সেটা হচ্ছে কি? ভূত্বক। তো ভূত্বক, ভূত্বক কিন্তু ভূত্বকের যে অংশটা, যে বললাম যে অংশটা অ্যাক্সেস করতে পারি, ওই অংশটার কিন্তু একটা বিশেষ নাম আছে। ধরো ওইটা হচ্ছে এই পর্যন্ত অংশ, এবং এই পর্যন্ত অংশকে কিন্তু আমরা কি করতে পারি? অ্যাক্সেস করতে পারি। এই অংশের নাম হচ্ছে কি? এই অংশের নাম কি? এই অংশের নাম হচ্ছে শিয়াল। শিয়াল। এই শিয়ালের সি কথার অর্থ হচ্ছে কি? সিলিকন, এবং আল কথার অর্থ হচ্ছে কি? অ্যালুমিনিয়াম। তার মানে ভূত্বকের যে উপরের পার্টটা রয়েছে, যে পার্টটা আমরা অ্যাক্সেস করতে পারি, যে অঞ্চল দিয়ে আমরা চলাফেরা করতে পারি, এবং মাটি মোটামুটি লেভেলে ঘুরলে যে অঞ্চলটা বিস্তৃত রয়েছে, সেই অঞ্চলটাকে আমরা কি বলতেছি? ভূত্বক। এই ভূত্বকের ওই যে উপরের পার্ট, অ্যাক্সেসেবল পার্ট, ওইটার নাম কিন্তু সিয়াল। তার মানে কি? সিলিকন আর অ্যালুমিনিয়াম। তার মানে ভূত্বকের ওই পার্টটা কিভাবে গঠিত হয়? সিলিকন দ্বারা এবং অ্যালুমিনিয়াম দ্বারা। সুতরাং সিলিকন এবং অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে কিন্তু ভূত্বকের আপার পার্টটা গঠিত। এইবার ভূত্বকের থেকে একটু যদি নিচের দিকে তাকাও, তাহলে কিন্তু এইখানে যে পাতটা আছে, এইগুলোকে বলা হয় মহাদেশীয় পাত বা প্লেট। মানে এটা ভূত্বকের উপরের অংশের ঠিক নিচের অংশ। এবার এই অংশগুলোকে আমরা কি নামে অভিহিত করতেছি? এই যে দ্বিতীয় অংশটা গেল, এই দ্বিতীয় অংশটাকে আমরা কি নামে অভিহিত করতেছি? এটাকে আমরা বলতেছি কি? সীমা। এই সীমা শব্দের অর্থ কিন্তু হচ্ছে সি অর্থাৎ কি? সিলিকন, আর মা অর্থাৎ কি? হচ্ছে ম্যাগনেসিয়াম। তার মানে ভূত্বক কতদূর পর্যন্ত বিস্তৃত? ভূত্বকের উপরের পার্টকে আমরা কি নামে রাখতেছি? সিয়াল, এবং তার নিচের পার্টকে আমরা কি নামে রাখতেছি? সীমা। সিয়াল কথার অর্থ হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, সীমা কথার অর্থ হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এবং ভূত্বক সম্পর্কে যে জিনিসটা মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে ভূত্বকের গড় গভীরতা 20 কিলোমিটার। এবং ভূত্বককে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। ভূত্বককে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। এক ভাগ হচ্ছে কি? মহাদেশীয় ভূত্বক। মহাদেশীয়। এক নাম্বার হচ্ছে কি? মহাদেশীয় ভূত্বক। দুই নাম্বার হচ্ছে কি? সামুদ্রিক ভূত্বক। তার মানে ভূত্বককে কয় ভাবে ভাগ করা যায়? দুই ভাগে। তার মানে আমরা কি বললাম? ভূত্বককে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, একটা হচ্ছে সামুদ্রিক ভূত্বক। এবং ভূত্বকের যে উপরের পার্টটা আছে, সেটাকে আমরা কি নামে অভিহিত করতেছি? সিয়াল। তার মানে হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম। নিচের পার্ট যেটা আছে, সেটাকে আমরা কি নামে অভিহিত করতেছি? সীমা। তার মানে কি? সিলিকন এবং ম্যাগনেসিয়াম। তো এই ছিল ভূত্বক সম্পর্কিত আলোচনা। তো তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও।
কমেন্ট টমেন্ট কিচ্ছু দেখতে পাইতেছে না, কি সমস্যা হয়েছে? কমেন্ট টমেন্ট কিচ্ছুই দেখতে পাইতেছি না। হ্যাঁ ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার। মহাসাগরীয় ভূত্বক, হ্যাঁ ওই মহাসাগরীয় ভূত্বক যেটা, ওইটাই মহাসামুদ্রিক ভূত্বক। জাস্ট মনে রাখার জন্য মনে রাখো, তাইলেই হবে। তো ভূত্বক বুঝছি। ভূমিরূপ পরিবর্তনের উপর আবার ক্লাস নেবেন? ভূমিরূপ পরিবর্তনের উপর ক্লাস নেবো কেন এটা বলতে পারতেছে না। যদি রুটিনে থাকে তাইলে আবার ক্লাস নেব। আর তোমরা কিন্তু আগের দিনে যদি ফ্রি ক্লাসটা দেখে নাও তাইলেও কিন্তু আমি আশা করি তোমাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না। আর যদি রুটিনে ক্লাস থাকে তাহলে ক্লাস হবে, একটু রুটিনটা ফলো করো, তাহলে জানতে পারবো ভূমিরূপ পরিবর্তনের উপর ক্লাস আছে কি নাই। আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। তো চলো দেখি প্রথমে কি আছে। মহাদেশীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বক যেটা কি, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি সলিড যে ভূত্বকটা সেটাকে আমরা কি বলতেছি, মহাদেশীয় ভূত্বক। তো মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার? মহাদেশীয় ভূত্বকের কিন্তু গড় গভীরতাটা হচ্ছে কত? 70 কিলোমিটার। মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা কত? 70 কিলোমিটার। এবং মহাদেশীয় ভূত্বকটা গঠিত হয়েছে কার উপর? মহাদেশীয় যে ভূত্বকটা গঠিত হয়েছে সেটা হচ্ছে গঠিত হয়েছে কির উপর? ধরো এটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক। এবারে এই মহাদেশীয় ভূত্বকটা গঠিত হয়েছে কার উপর? এই যে প্লেট বা পাত ছিল, এই যে পৃথিবীর নিচে যে প্লেট সমূহ ছিল, এই প্লেট সমূহের উপর কিন্তু মহাদেশীয় ভূত্বকটা গঠিত। হ্যাঁ, এটা কি? পাত, পাত বা প্লেট। তো এই পাত বা প্লেট কি? এই পাত বা প্লেট হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান, যা মহাদেশ সমূহকে ধারণ করে রাখে। সেটাকে আমরা কি বলতেছি? পাত বা প্লেট। এই পাতের সংখ্যা পৃথিবীতে, বড় পাতের সংখ্যা কয়টি টোটাল? কি পাতের সংখ্যা? বড় পাতের সংখ্যা কয়টি? বড় পাতের সংখ্যা কয়টি? বড় পাতের সংখ্যা হচ্ছে 7টি। এবং ক্ষুদ্র পাতের সংখ্যা কয়টি? ক্ষুদ্র পাতের সংখ্যা হচ্ছে কয়টি? ক্ষুদ্র পাতের সংখ্যা হচ্ছে তোমার 20টি। তার মানে মহাদেশীয় ভূত্বক হচ্ছে এই যে বড় বড় প্লেট বা চাই আছে, বা যে সকল জিনিসের উপর মহাদেশ সমূহ অবস্থিত, এই সকল বস্তুর সমূহে যে ভূত্বকটা গঠিত হইতেছে সেই ভূত্বকটাকে আমরা কি বলতেছি? মহাদেশীয় ভূত্বক। ঠিক আছে, এই মহাদেশীয় ভূত্বকের যে পাতগুলো সম্পর্কে আমরা কথা বলতেছি, এগুলো কোন কোন স্তরের উপর অবস্থিত? অ্যাস্থেনোস্ফিয়ার। পাত সংখ্যা, বড় পাত সংখ্যা কয়টি? 7টি। এবং পৃথিবীতে ছোট পাতের বা ক্ষুদ্র পাতের সংখ্যা কয়টি? 20টি। এইবার শিলার স্তর। এই ভূত্বকের আরেকটি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে শিলার স্তর। এই শিলার স্তর মূলত কি? ভূত্বকে সাধারণত 3 ধরনের শিলার স্তর দেখা যায়। এবং এই শিলার স্তরগুলোকে কিভাবে ক্লাসিফাই করা হয়? শিলার স্তরগুলোতে পরিমাপ করা হয় কোথায় ভূমিকম্পের মাত্রা বা পি তরঙ্গের মাত্রা কতটা। এই যে গ্রানাইট জাতীয় আকস্মিক শিলা স্তর, এই শিলা স্তরে কি হয়? এই শিলা স্তরে পি তরঙ্গের ভূমিকম্পের মাত্রা সব থেকে কম। সব থেকে কম হইলে এখানে কত? 6.2 কিলোমিটার। মানে গতিবেগ কত? 6.2। এবং এটা কি? এটা হচ্ছে পি তরঙ্গের মাত্রা কি? পি তরঙ্গের গতিবেগ
গতিবেগ সব থেকে কি কম। এইটাই কি, এইটাই পি তরঙ্গের গতিবেগ কি আকস্মিকভাবে একটু বেশি। এটাই পি তরঙ্গের গতিবেগ কত 7। এবং লাস্টের যেটা এটাই পি তরঙ্গের গতিবেগ কত, এটা সব থেকে বেশি। এটা হচ্ছে অলিভিন জাতীয় অতিক্ষারকীয় শিলাস্তর। এই অলিভিন জাতীয় অতিক্ষারকীয় শিলাস্তরে পি তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি, সেটা সেখানে কত হচ্ছে 8 বা 8। এই হচ্ছে 3টি শিলাস্তর। এই 3টি শিলাস্তর থেকে এই যে গ্রানাইট জাতীয় শিলাস্তর মনে রাখবা 6.2, কোনো কথা নাই। ব্যাসাল্ট জাতীয় ক্ষারকীয় শিলাস্তর মনে রাখবা 7, এবং অলিভিন জাতীয় অতিক্ষারকীয় শিলাস্তরে মনে রাখবা 8। এই 8গুলো কি পি তরঙ্গের গতিবেগ। এই যে 6.2, 7 এবং 8 এটা কি, এটা হচ্ছে পি তরঙ্গের গতিবেগ। এই হচ্ছে এই 3টা জিনিস থেকে শুধুমাত্র এইগুলোই মনে রাখবা, পরীক্ষা এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। এরপরে হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। মহাসাগরীয় ভূত্বকটা কি ভাইয়া? আমরা মহাদেশীয় ভূত্বক দেখলাম, মহাসাগরীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বকের একদম প্রথমে মনে রাখবা গভীরতা হচ্ছে 0 থেকে 10 কিলোমিটার। এবং এই মহাসাগরীয় ভূত্বকটা কোথায় থাকে? মহাসাগরীয় ভূত্বকটা থাকে হচ্ছে, ধরো এই হচ্ছে কি তোমার, এই হচ্ছে ভূত্বক, হ্যাঁ এই হচ্ছে ভূত্বক। ধরো পাশে এইখানে একটা মহাসমুদ্র আছে, এই হচ্ছে আমাদের মহাসমুদ্র। এখানে যদি মহাসমুদ্রটা থাকে তাহলে মহাসমুদ্রের নিচে, মহাসমুদ্রের নিচেও কিন্তু এই যে মহাসমুদ্রের নিচে, এই মহাসমুদ্রের নিচেও কিন্তু সলিড বা শক্ত মাটি রয়েছে। কি মহাসমুদ্রের নিচে সলিড বা শক্ত মাটি নাই? মহাসমুদ্রের পানি কিসের উপর দ্বারা ভাসমান আছে? এই যে মহাসমুদ্রের নিচের শক্ত বা সলিড আবরণ, এটাকে আমরা কি বলতেছি? মহাসাগরীয় ভূত্বক। এইটাকে আমরা কি বলতেছি? তোমার কি বলতেছি? মহাসাগরীয় ভূত্বক। এবং মহাসাগরীয় ভূত্বক থেকে একটা জিনিস মনে রাখবা, এটার গভীরতা হচ্ছে 0 থেকে 10 কিলোমিটারের মধ্যে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। এবার আমরা টপিক 2 চলে এসেছি। টপিক 2 আছে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। পৃথিবীর, তুমি যদি, আমরা এতক্ষণ আলোচনা করলাম ভূত্বক। ভূত্বক কোথায়? পৃথিবীর বহিরাবরণ। তার মানে কি আলোচনা করলাম? পৃথিবীর বাইরের আবরণ। এবার তুমি যদি মাটি খুঁড়ে ভূত্বক থেকে আরেকটু নিচের দিকে যাইতে শুরু করো, তখন যে তুমি স্ট্রাকচারাল বিষয়গুলো পাবা, সেই বিষয়গুলো হচ্ছে কি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। মানে এই যে বহিরাবরণের বাইরে পৃথিবীটা ঠিক কিভাবে গঠিত হয়েছে, কোথায় কি আছে, এবং কোথায় কোন জিনিসগুলো কিভাবে ফরমেশন হয়, এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। তো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে যদি তোমাদের একদম বাহ্যিক ধারণাটা দেই, তাহলে যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে ভূত্বকের একদম একদম যে বাইরের স্তরটা, বাইরের স্তরটা কি ভূত্বক। এবার ভূত্বকের নিচে প্রথম যে স্তরটা আছে সেটাকে আমরা কি বলতেছি? মানে ঠিক ভূত্বকের নিচে, ভূত্বকের নিচে বাইরের যে স্তরটা আছে সেটাকে আমরা কি বলতেছি ভাইয়া? এটাকে আমরা বলতেছি কি? অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল। এবার অশ্বমণ্ডলের ঠিক নিচে যে পার্টটা আছে সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি কি? গুরুমণ্ডল। এটাকে আমরা কি বলতেছি? গুরুমণ্ডল। 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 এবং একদম কেন্দ্রে যে জিনিসটা আছে, একদম কেন্দ্রে, কেন্দ্রে কি থাকে? কেন্দ্র কথার একদম কেন্দ্রে যে পার্টটা আছে, একদম কেন্দ্রের পার্টকে আমরা কি বলতেছি? যদি মাঝখানে হইলো না তাও বুঝে নি, এটা মাঝখানেই আছে। এটাকে বলতেছি কি? কেন্দ্র মণ্ডল। এবং একদম উপরে ভূত্বক কোন জিনিসটা ছিল? ভূত্বক ছিল হচ্ছে একদম উপরে, একদম উপরের ওই অঞ্চলটা ছিল ভূত্বক। তার মানে পৃথিবীর একদম পৃথিবীর অভ্যন্তরে সব থেকে বাইরের স্তর। এখানে কিন্তু একটা কনফিউশন লাগাই দেয়। তোমাকে যদি বলে পৃথিবীর সব থেকে বাইরের স্তর কি, তখন তুমি অ্যান্সার দিবে কি? ভূত্বক। কিন্তু যদি বলে পৃথিবীর অভ্যন্তরে সব থেকে বাইরের স্তর কি, তখন যদি তুমি আবেগে ভূত্বক অ্যান্সার করে দিয়ে আইসা বলো আমি শিওর,
তাহলে কিন্তু এটা শিওর 100% ভুল। যদি উল্লেখ করে দেয় পৃথিবীর অভ্যন্তরে সবচেয়ে বাইরের স্তর কোনটা, তাইলে তোমাকে উত্তর দিতে হবে অশ্বমণ্ডল, এবং অশ্বমণ্ডলের ইংরেজি নাম কি? লিথোস্ফিয়ার। যদিও তোমাদের এইচএসসি লেভেল পর্যন্ত অশ্বমণ্ডল বাংলাতেই ব্যবহার করা হয়, ইংরেজি খুব বেশি ব্যবহার করা হয় না। কিন্তু এই যে ভূত্বক, ভূত্বকের কিন্তু আরেক নাম কি? ক্রাস্ট, ইংলিশে। ভূত্বকের এই ক্রাস্ট নামটা মনে রাখবা। এবং গুরুমণ্ডলকে আরো কি নামে অভিহিত করা হয়, সেটা হচ্ছে কি? ম্যান্টেল। ম্যান্টেল মানে হচ্ছে কি? গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের ইংলিশ নামটা হচ্ছে ম্যান্টেল, এটা মনে রাখবা। এবং পৃথিবীর একদম কেন্দ্রে, মানে একদম কেন্দ্রে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, এবং তার নিচে মানে একদম কেন্দ্রে যে স্তরটা আছে ওইটা হচ্ছে কি? কেন্দ্রমণ্ডল। তো আমাদের এখানে আলোচনা হচ্ছে এই যে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল কি, কেন, কিভাবে, এর কোথায় কি আছে না আছে, এগুলোর বাহ্যিক বৈশিষ্ট্য কি, অভ্যন্তরীণ বৈশিষ্ট্য কি, এগুলো কিভাবে ফর্ম হয়, তাপমাত্রা কত, এগুলো নিয়ে কিন্তু আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব। তো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও। দেখো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সবাই বুঝছো কিনা, বুঝছো কিনা ভাইয়া, জানাও জানাও। বুঝছো কিনা জানাও। ক্লিয়ার। ইউসুফ বলছে ক্লিয়ার, লাবিবা বলছে ক্লিয়ার, ইমামুল মুমিন বলছে ক্লিয়ার। ভাইয়া বইতে বাড়ি স্ফিয়ার দেওয়া আছে, ওই বাড়ি স্ফিয়ারই হচ্ছে কি মণ্ডল? বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল কি? বাড়িমণ্ডল হচ্ছে এই যে লিথোস্ফিয়ার আর ওই যে বাড়ি স্ফিয়ার, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। লিথোস্ফিয়ারটা হচ্ছে সলিড অংশ, আর বাড়ি স্ফিয়ার বা বাড়িমণ্ডল ওইটা কিন্তু মহাসমুদ্রের নিচের অংশ দিয়ে যে অশ্বমণ্ডলটা থাকে ওইটাকে কিন্তু বলা হয় বাড়িমণ্ডল। এই বাড়িমণ্ডল আর লিথোস্ফিয়ারের মধ্যে কিন্তু তাল পাকাই ফেললে হবে না। পৃথিবীতে যদি তোমার দেখাই মণ্ডল আছে কয়টা, আমি তোমাকে দেখাই। একদম বাইরে আছে কি হচ্ছে? লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ার এবং বাড়িমণ্ডল। ওই বাড়িমণ্ডলকে ওইটাকে বলা হচ্ছে কি? হাইড্রোস্ফিয়ার। এই হচ্ছে লিথোস্ফিয়ার, আরেকটা কি? হাইড্রোস্ফিয়ার। লিথোস্ফিয়ার কি? সলিড। হাইড্রোস্ফিয়ার কি? পানি। লিথোস্ফিয়ার কি? সলিড। হাইড্রোস্ফিয়ার কি? সলিড বা কি? কঠিন। এইগুলো তোমাদের আলোচনা না, তারপরেও যখন প্রশ্ন করলা তখন তোমার বলি হাইড্রোস্ফিয়ার কি? তরল। তরল কি? হাইড্রোস্ফিয়ার বলতে বোঝা যাচ্ছে এই যে সমুদ্র, তারপর হচ্ছে তোমার নদ নদী, পানি, মানে পানির যে স্তর সমূহ আছে ওইগুলোকে আমরা বলি কি? হাইড্রোস্ফিয়ার। এবং সলিড যে অংশটা আছে মানে কঠিন অংশ, সেটাকে আমরা বলি কি? লিথোস্ফিয়ার। এবং আরেকটা জিনিস আছে, সেটা কি? অ্যাটমসফিয়ার। হ্যাঁ, অ্যাটমসফিয়ার। একটা কি? অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার। এবং এই তিনটে স্ফিয়ারের মধ্যে কমন যে স্তরটা আছে সেই স্তরটাকে আমরা কি বলি? বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ারটা কি? বায়োস্ফিয়ার হচ্ছে যেখানে প্রাণের সঞ্চারণ ঘটে, অর্থাৎ যেখানে পশু প্রাণীরা বসবাস করতে পারে। তার মানে পশু প্রাণীরা বসবাস করতে পারে কোথায়? লিথোস্ফিয়ারে, হাইড্রোস্ফিয়ারে এবং একই সাথে অ্যাটমসফিয়ারে। তো এই অ্যাটমসফিয়ার যে পর্যন্ত বিস্তৃত বা যেখান থেকে আর বায়ুমণ্ডলের কোনো হদিশ নাই, সে অংশটাকে, উপরের এই অংশটাকে বলা হয় কি? কারমান লাইন। ঠিক আছে, তোমার হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার এই জিনিসগুলো তোমরা অ্যাডমিশনে পাইতে পারো, অথবা তোমাদের বইতে এই জিনিসগুলো নাই। তুমি প্রশ্ন করলা তাই উত্তর দিলাম, এই আর কি। গুরুমণ্ডলের ইংরেজি ম্যান্টেল। ভাই আবার দেখো লাবিবা, গুরুমণ্ডলের ইংরেজি হচ্ছে ম্যান্টেল। তুমি আবার একটু ক্রস চেক দিতে পারো। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? বুঝলে আমরা পরের টপিকে যাব। টপিক 3, ভূত্বকের স্তর বিন্যাস। ভূত্বক, ভূ অভ্যন্তরীণ স্তর বিন্যাস। এইবার ভূ অভ্যন্তরীণে কি কি স্তর আছে সেটা কিন্তু আমরা আগেই বলছি।
এবারে স্তরের যে স্তরগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানি। ধরো ভূ অভ্যন্তরীণ স্তর বিন্যাস একদম প্রথমে আছে কি হচ্ছে কি তোমার অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল কিন্তু অশ্বমণ্ডলের কোনো স্তর টিস্তর নাই। 2 নম্বরে আছে কি গুরুমণ্ডল। গুরুমণ্ডল এই গুরুমণ্ডলকে কিন্তু আবার কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। বাইরের স্তরকে বলা হয় কি বহিঃগুরুমণ্ডল এবং ভেতরের স্তরকে কি বলা হয়? অন্তঃগুরুমণ্ডল। তার মানে গুরুমণ্ডলকে 2টা ভাগে ভাগ করা যায়। বাইরের স্তরকে বলা হয় বহিঃগুরুমণ্ডল, ভেতরের স্তরকে বলা হয় কি অন্তঃগুরুমণ্ডল। এবং নাম্বার 3-তে কোন মণ্ডল আছে? নাম্বার 3-তে আছে হচ্ছে কি কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডল কোথায় থাকে ভাই আমার একটু বলো তো। কেন্দ্রমণ্ডল কোথায় থাকে বলো তো? কেন্দ্রমণ্ডল থাকে হচ্ছে একদম পৃথিবীর অভ্যন্তরে যে মণ্ডলটা থাকে সেটা হচ্ছে কি কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের কিন্তু 2টা পার্ট আছে। কেন্দ্রমণ্ডলের 2টা পার্ট কি? এক হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল এবং আরেকটা হচ্ছে কি অন্তঃকেন্দ্রমণ্ডল। তার মানে ভূ অভ্যন্তরের যে স্তর বিন্যাস আছে, প্রথম স্তর হচ্ছে অশ্বমণ্ডল, তার নিচে আছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের 2টা পার্ট, একটা বহিঃগুরুমণ্ডল, একটা অন্তঃগুরুমণ্ডল। এবং কেন্দ্রমণ্ডলের যে 2টা পার্ট আছে, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল এবং আরেকটা হচ্ছে কি অন্তঃকেন্দ্রমণ্ডল। এই পর্যন্ত বুঝছো কিনা ওকে জানাও। এবার হচ্ছে কি অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল কি? অশ্বমণ্ডল মানে হচ্ছে লিথোস্ফিয়ার। অশ্বমণ্ডলের গড় গভীরতা কত? অশ্বমণ্ডলের গড় গভীরতা হচ্ছে তোমার কত? 70 মিটার। এই যে অশ্বমণ্ডল, এই অশ্বমণ্ডলের গড় গভীরতা কত? এটা হচ্ছে কি তোমার 70 মিটার। এবং এই অশ্বমণ্ডল সম্পর্কে আরেকটা কথা কি বলছিলাম, এটা হচ্ছে ভূ অভ্যন্তরের সবচেয়ে বাইরের পার্ট। হ্যাঁ, মানে ভূ অভ্যন্তরে যে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল আছে, এই 3 মণ্ডলের সবচেয়ে বাইরের যে পার্টটা আছে ওইটা হচ্ছে কি অশ্বমণ্ডল। তার মানে অশ্বমণ্ডলটার গড় গভীরতা কত? 70 কিলোমিটার। এবং এই যে অশ্বমণ্ডল, এই অশ্বমণ্ডলটা কোথায় থাকে? অশ্বমণ্ডলটা থাকে হচ্ছে ঠিক অ্যাস্থেনোস্ফিয়ারের উপর পর্যন্ত। এই মণ্ডলটা কি বিস্তৃত। অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে কি থাকে? অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে থাকে কি ম্যাগমা। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি গুরুমণ্ডল। গুরুমণ্ডল কি? গুরুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ গভীরতা 15 মিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এই গুরুমণ্ডল কি সব থেকে বৃহৎ স্তর। হ্যাঁ, গুরুমণ্ডল কি সব থেকে বৃহৎ, সব থেকে কি বৃহৎ। এবং পৃথিবীর যে টোটাল ম্যাস আছে, এই টোটাল ম্যাসের সব থেকে বেশি পরিমাণ কে ধারণ করে? এই গুরুমণ্ডল। এবং গুরুমণ্ডলের আরেকটা বৈশিষ্ট্য কি, এর মধ্যে একদম কঠিন শিলা দ্বারা কিন্তু এই গুরুমণ্ডলটা তৈরি হয়। তার মানে গুরুমণ্ডল কি দ্বারা তৈরি হয়? কঠিন
গুরুমণ্ডল কি দ্বারা তৈরি হয়? কঠিন কি শিলা, কঠিন শিলা দ্বারা কিন্তু এই গুরুমণ্ডল তৈরি হয়। এবং গুরুমণ্ডলের আমরা বলছিলাম গুরুমণ্ডলের কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল এবং একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। এই বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলে অশ্বমণ্ডলের ইংরেজি নাম হচ্ছে লিথোস্ফিয়ার। বুঝছি, আবার বোঝাই দিন, আবার কোনটা বুঝবা ভাই? এই যে গুরুমণ্ডল কিন্তু পৃথিবীর সব থেকে বৃহৎ স্তর। হ্যাঁ, বৃহৎ স্তর। এবং এই গুরুমণ্ডল তৈরি হয় কি একদম কঠিন, কঠিন মানে কি সলিড, কঠিন মানে কিন্তু আবার হার্ড টার্ড না, কঠিন মানে হচ্ছে সলিড। এই সলিড শিলা দ্বারা কিন্তু গুরুমণ্ডল গঠিত। এবং এই গুরুমণ্ডলের পার্ট আছে কয়টা? দুইটা। কি কি পার্ট আছে? এক নাম্বার হচ্ছে কি বহিঃগুরুমণ্ডল। এই বহিঃগুরুমণ্ডলকে তুমি কি দিয়ে মনে রাখবা? বহিঃগুরুমণ্ডলকে মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে কি একটা শব্দ, যে শব্দ মানে হচ্ছে কি ক্রোফেসিমা। ক্রোফেসিমা কি? ক্রোফেসিমার এই যে চারটা জিনিস লিখলাম, ক্রোফেসিমা, এই ক্রোফেসিমার চারটে আলাদা মিনিং আছে। কি কি মিনিং আছে চলো দেখি। ক্রোফেসিমার প্রথমে যে সিয়ারটা আছে, এই সিয়ার মানে কি? এই সিয়ার মানে হচ্ছে কি ক্রোমিয়াম। ফে মানে কি? এফিতে কি হয়? আয়রন। সিতে কি হয়? সিলিকন। আর মাতে কি? ম্যাগনেসিয়াম। তার মানে বহিঃগুরুমণ্ডলটা কি? বহিঃগুরুমণ্ডলটা হচ্ছে গুরুমণ্ডলের বাইরের স্তর। এবার বহিঃগুরুমণ্ডল মনে রাখার জন্য আমরা কোন শব্দটা মনে রাখবো? ক্রোফেসিমা। ক্রোফেসিমাতে কি হয়? ক্রোমিয়াম, আয়রন, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এই ক্রোফেসিমা কি? ক্রোফেসিমা হচ্ছে বহিঃগুরুমণ্ডলের প্রধান উপাদান। ক্রোফেসিমাটা কি? বহিঃগুরুমণ্ডলের প্রধান উপাদান। এইবার কি বহিঃগুরুমণ্ডলের পরে আরেকটা কি গুরুমণ্ডল আছে? এটা হচ্ছে দুই নাম্বার। নাম্বার দুই হচ্ছে কি অন্তঃগুরুমণ্ডল। বহিঃগুরুমণ্ডলের ফলে কি আছে? অন্তঃগুরুমণ্ডল। এবার বহিঃগুরুমণ্ডলকে আমরা কি দ্বারা মনে রাখলাম? ক্রোফেসিমা। অন্তঃগুরুমণ্ডলকে কি দ্বারা মনে রাখবো? অন্তঃগুরুমণ্ডলকে মনে রাখবো হচ্ছে নিফেসিমা দ্বারা। কি দ্বারা? নিফেসিমা। কি ভাইয়া? তাহলে হচ্ছে নিফেসিমা। এবার নিফেসিমা কি? নিফেসিমা কি? এনে হয় হচ্ছে নিকেল, এটা কি আয়রন মানে কি এফি, সিতে কি হচ্ছে সিলিকন, আর মাতে কি ম্যাগনেসিয়াম। তার মানে কি গুরুমণ্ডল হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের দ্বিতীয় স্তর, সর্ববৃহৎ স্তর, সব থেকে বেশি ওজন সমৃদ্ধ স্তর, মানে পৃথিবীর মোট ভরের সব থেকে বেশি ওজন গুরুমণ্ডলে ধারণ করে। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে এই গুরুমণ্ডল একদম কঠিন শিলা দ্বারা তৈরি হয়। গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়, এক নাম্বার হচ্ছে বহিঃগুরুমণ্ডল, দুই নাম্বার হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। বহিঃগুরুমণ্ডলকে আমরা কি বলি? ক্রোফেসিমা। অন্তঃগুরুমণ্ডলকে আমরা কি বলি? নিফেসিমা। ক্রোফেসিমা অর্থ হচ্ছে ক্রোমিয়াম, আয়রন, সিলিকন, ম্যাগনেসিয়াম। অন্তঃগুরুমণ্ডল অর্থ হচ্ছে নিকেল, আয়রন, সিলিকন, ম্যাগনেসিয়াম। তোমাকে যদি প্রশ্ন করে অন্তঃগুরুমণ্ডলের অংশ নয় কোনটি, দিয়ে চারটা অপশন দিয়ে দিল, তখন কিন্তু তুমি অন্তঃগুরুমণ্ডলে যদি অপশন তোমাকে দিয়ে দেয় যে অন্তঃগুরুমণ্ডলের অপশন নয় কোনটি যদি তোমাকে বলে, দেখা গেল এর মধ্যে থেকে একটা আদান প্রদান করে দিল, মানে তিনটা হবে রং, একটা হবে কারেক্ট। এবার এই কারেক্টটা তুমি কিভাবে খুঁজে বের করবা? ক্রোফেসিমা, নিফেসিমা দিয়ে কিন্তু তুমি সহজেই ওই জিনিসটা খুঁজে বের করতে সক্ষম হবা। তো গুরুমণ্ডলের যে পুরো ব্যাপারটা, এটাকে চলো আমরা চিত্রায়িত করি। গুরুমণ্ডল হচ্ছে, ধরো এই হচ্ছে কি, এই সম্পূর্ণটা হচ্ছে কি গুরুমণ্ডল। এটা কি গুরুমণ্ডল।
গুরুমণ্ডলের যে বাইরের অংশটা আছে সেটাকে আমরা কি বলতেছি, একটা হচ্ছে ভেতরের অংশ, একটা হচ্ছে বাইরের অংশ। গুরুমণ্ডলের দুইটা পার্ট। এটা কি, এইটা হচ্ছে কি অন্ত গুরু মণ্ডল। অন্তগুরু মণ্ডলকে আমরা কি নামে অভিহিত করি? এটা হচ্ছে নিফেসিমা, এটা হচ্ছে ক্রোফেসিমা। শেষ। এবং এইগুলো কি দ্বারা তৈরি হয়? এগুলো হচ্ছে কি একদম সলিড রক বা পাথর দ্বারা কিন্তু কি হয়, তৈরি হয়। এইগুলো কি তোমার, এগুলো হচ্ছে কি কঠিন শিলা। এ হচ্ছে মোটামুটি গুরুমণ্ডল সম্পর্কিত আলোচনা। তো গুরুমণ্ডল কি বুঝছো কিনা বলো? তো এ হচ্ছে গুরুমণ্ডল সম্পর্কিত সকল আলোচনা। গুরুমণ্ডল সম্পর্কে বুঝছো কিনা আমরা একটু জানাও। সমস্যা নেই, বুঝছি। লাবিবা তানজিম বলছে বুঝছি বুঝছি বুঝছি। সবাই বুঝছো কিনা বলো। বুঝলে পরের টপিকে যাব। ক্লিয়ার, ইউসুফ বলছে ক্লিয়ার, ইউসুফ বলছে ক্লিয়ার। সবাই বুঝছো জানাও বুঝছো কিনা। ক্লিয়ার, বুঝছি ভাইয়া, বলো কথা বলো। বুঝছি। তার মানে গুরুমণ্ডল পর্যন্ত আমাদের ক্লিয়ার। এরপরের কি, এরপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল। এরপর আমরা কোথায় প্রবেশ করব? পৃথিবীর কেন্দ্রে। পৃথিবীর কেন্দ্রে কি, পৃথিবীর কেন্দ্রে তাপমাত্রা কি সর্বোচ্চ, এবং বলা হয়ে থাকে পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা কি সূর্যের সারফেসেরও সমান। কেন্দ্রমণ্ডল, এই যে কেন্দ্রমণ্ডলের কেন্দ্রমণ্ডল নিয়েও কিন্তু বিভিন্ন আলোচনা আছে। এই যে কেন্দ্রমণ্ডলে একটা শব্দ লিখে রাখছি আমি, নিফে। এই জিনিসটা মনে রাখবা। তার মানে কেন্দ্রমণ্ডল কি দ্বারা গঠিত? নিফে দ্বারা গঠিত। নিফেতে কি হইতেছে, নিতে হয় হচ্ছে কি নিকেল, এবং ফেতে হয় হচ্ছে কি আয়রন। তার মানে কেন্দ্রমণ্ডল মেইনলি কি দ্বারা গঠিত? নিফে দ্বারা গঠিত, মানে নিকেল এবং কি আয়রন। এবং কেন্দ্রমণ্ডল হচ্ছে পৃথিবীর একদম অভ্যন্তরের পার্ট। হ্যাঁ, এই কেন্দ্রমণ্ডলও কিন্তু দুই ভাগে বিভক্ত। এটা হচ্ছে অন্তকেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে কি বহিঃকেন্দ্রমণ্ডল। এইবার অন্তকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে একটা হচ্ছে অন্তকেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে কি বহিঃকেন্দ্রমণ্ডল। আচ্ছা, অন্তকেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে কি বহিঃকেন্দ্রমণ্ডল। এই বহিঃকেন্দ্রমণ্ডলটা কি? বহিঃকেন্দ্রমণ্ডলটা হচ্ছে কি পাতলা। পাতলা মানে হচ্ছে তরল, তরল। এবং অন্তকেন্দ্রমণ্ডলটা কি কঠিন। এগুলো ভাই পাতলা মানে কিন্তু তুমি যে পান করে ফেলবা তাই এমন কিন্তু হবে না। তুমি যদি এই বহিঃকেন্দ্রমণ্ডলের তরল যদি তুমি একবার পান করো তাহলে কিন্তু শেষ। ইউ ক্যান ড্রিঙ্ক বহিঃকেন্দ্রমণ্ডলের তরল, বাট জাস্ট ওয়ান্স ইন ইউর লাইফ। কেননা এইখানে থাকে হচ্ছে একদম তরল গলিত ফুটন্ত ম্যাগমা। ঠিক আছে? সুতরাং বহিঃকেন্দ্রমণ্ডল হচ্ছে কি, অন্তকেন্দ্রমণ্ডল হচ্ছে কি কঠিন, এবং বহিঃকেন্দ্রমণ্ডলটা হচ্ছে কি তুলনামূলক তরল। এটা যদি আমরা চিত্র দ্বারা দেখাই, এটা হচ্ছে, এটা কি এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি বহিঃকেন্দ্রমণ্ডল, এবং এইটা কি অন্তকেন্দ্রমণ্ডল। এবং এই কেন্দ্রমণ্ডল কি, কেন্দ্রমণ্ডলের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি তাপমাত্রা
সর্বাধিক তাপমাত্রা কি, তাপমাত্রা সর্বাধিক, তার মানে কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কি সবচেয়ে বেশি, সব থেকে বেশি। এবং কেন্দ্রমণ্ডল, এই দুইটা জিনিস মনে রাখবা, গুরুমণ্ডল হচ্ছে গুরুমণ্ডলের ভর সব থেকে বেশি, কেন্দ্রমণ্ডলের কি তাপমাত্রা সব থেকে বেশি। কেন্দ্রমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডলটা কি কঠিন, মানে ভেতরের অংশ, এবং বহিঃকেন্দ্রমণ্ডলটা কি তুলনামূলক তরল। দেখো বুঝছো কিনা, কেন্দ্রমণ্ডল বুঝছো কিনা দেখো। ক্লিয়ার ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এইবার হচ্ছে কি ভূ অভ্যন্তরের ভূতাত্ত্বিক স্তর বিন্যাস। এই যে কয়টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলা একটু লক্ষ্য করো তো। একদম প্রথমে আছে কি, একদম প্রথমে আছে কি ভূত্বক। ভূত্বক কি, ভূত্বক কি সব থেকে বাইরের, সব থেকে বাইরের স্তর। এইটা এইটা একটু গুরুত্বপূর্ণ। মোহর ভিসিক বিচ্ছিন্নতা। মোহর ভিসিক বিচ্ছিন্নতা কি, মোহর ভিসিক বিচ্ছিন্নতা হচ্ছে কি, মোহর ভিসিক বিচ্ছিন্নতা হচ্ছে কি অশ্বমণ্ডল, অশ্বমণ্ডল ও গুরুমণ্ডলের ছেদ। তার মানে ধরো যেখান থেকে অশ্বমণ্ডল শেষ হচ্ছে, যেখান থেকে অশ্বমণ্ডল শেষ হচ্ছে এবং যেখান থেকে গুরুমণ্ডল শুরু হচ্ছে, অশ্বমণ্ডলের শেষ এবং গুরুমণ্ডলের শুরু, এই যে মধ্যবর্তী যে রেখাটা আছে, এই রেখাটাকে আমরা কি বলতেছি, মোহর ভিসিক কি বিচ্ছিন্নতা। মোহর ভিসিক বিচ্ছিন্নতা বুঝছো? আচ্ছা এরপরে আছে ম্যান্টেল বা গুরুমণ্ডল। মানে গুরুমণ্ডলের আরেক নাম কি ম্যান্টেল। আচ্ছা আমার একটু মিস্টেক হয়েছিল, গুরুমণ্ডলের আরেক নাম ম্যান্টেল। গুরুমণ্ডলের ইংলিশ তোমরা যেটা বলছো ওইটাই সঠিক। আচ্ছা ঠিক আছে, আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। তো ব্যাপার হচ্ছে ম্যান্টেল বা গুরুমণ্ডল, মানে গুরুমণ্ডলের অপর নাম কি ম্যান্টেল। এই গুরুমণ্ডলটা কি, গুরুমণ্ডলটা কি পৃথিবীর সব থেকে কি, এটা কি অভ্যন্তরে, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ স্তর। এটা কি গুরুমণ্ডল কি অভ্যন্তরীণ স্তর না, ম্যান্টেল বা গুরুমণ্ডল। এবং এই অভ্যন্তরীণ স্তর কোথায় থাকে, অভ্যন্তরীণ স্তর থাকে কেন্দ্রমণ্ডলের ঠিক উঁচুই এবং অশ্বমণ্ডলের ঠিক নিচে। এরপরে আছে কি ডি স্তর। এই ডি স্তর যখনই তুমি কোথাও দেখবা বা কখনো কোনো এমসিকিউতে যদি ডি স্তর কথাটা তুমি দেখে থাকো, তাহলে ডি স্তর মানে একদম সরাসরি বলে দিবা সব থেকে গতিশীল স্তর। ডি স্তর কি ভাইয়া, সব থেকে কি গতিশীল স্তর, সব থেকে গতিশীল। তার মানে ডি স্তরটা কি সব থেকে গতিশীল স্তর। এবং কেন্দ্রমণ্ডল কি, কেন্দ্রমণ্ডল হচ্ছে পৃথিবীর একদম কেন্দ্রে যে মণ্ডলটা থাকে সেটাকে আমরা কি বলতেছি কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডল, এই কেন্দ্রমণ্ডল কি কি অভ্যন্তরে, সর্ব অভ্যন্তরে। তার মানে কেন্দ্রমণ্ডলটা কি সর্ব অভ্যন্তরে। তাইলে ভাইয়া দেখে আমার একটু জানাও তো, ভূত্বক বুঝছো কিনা, মোহর ভিসিক বিচ্ছিন্নতা বুঝছো কিনা, ম্যান্টেল বা গুরুমণ্ডল, ডি স্তর, কেন্দ্রমণ্ডল, এই পাঁচটা জিনিস কি তোমরা ঠিকঠাক মতো বুঝছো কিনা আমার একটু জানাও। বহিঃকেন্দ্র, হ্যাঁ এই যে বলছে 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। লাবিবা বলছে 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস কেন্দ্রমণ্ডলের কি, 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস কি কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা। এবং কখনো কখনো বলা হয় কেন্দ্রমণ্ডলের এই তাপমাত্রা সূর্যের যে সারফেস আছে, এই সূর্যের সারফেসের তাপমাত্রাকে মাঝে মাঝে কি সমান। তার মানে কি এই জিনিসগুলো কি বুঝছো কিনা। এই যে ভূত্বক কি, মোহর ভিত্তিক বিচ্ছিন্নতা কি, তারপরে হচ্ছে তোমার ম্যান্টেল বা গুরুমণ্ডল কি, ডি স্তর কি, কেন্দ্রমণ্ডল কি,
এই জিনিসগুলো বুঝছো কিনা আমার জানাও, তারপরে তোমাদের চমৎকার একটা তথ্য দেই। ক্লিয়ার ক্লিয়ার, সবাই জানাও, তারপরে তোমাদের চমৎকার একটা তথ্য দেই। ক্লিয়ার, দুরন্ত বলছে ক্লিয়ার, শিবলি বলছে ক্লিয়ার, লাবিবা কি বলছে তাপমাত্রা। তাপমাত্রা কি? আচ্ছা ঠিক আছে, তোমরা জানো কিনা জানি না, আজকে কিন্তু এই যে যে ভূগোল পড়াইতেছি, তোমরা হয়তো একদিন এই ভূগোল ও পরিবেশে পড়বা। তো আজকে কিন্তু ভূগোল ও পরিবেশ বিভাগের 75 বছর পূর্তি অনুষ্ঠান হইতেছে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল ফিল্ডে। তো তোমাদের ক্লাস নেওয়ার জন্য কিন্তু আমি ওইখান থেকে চলে আসছি। তো তোমরা কিন্তু আমি আমি আশা করছি বা আমি প্রার্থনা করি যে যে ভূগোলের 75 বছর বা 76 বছর পূর্তি যে অনুষ্ঠান হবে, তোমরা যারা যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে জিওগ্রাফি ডিপার্টমেন্টে পড়বা, তারা তারা 76 বছর পূর্তি যে অনুষ্ঠান হবে সেইটাতে থাকবা। এইটা মনের মধ্যে এই মোটোটা সেট করে নাও এবং পড়া শুরু করো যে সামনের কোনো না কোনো ইভেন্টে আমাকে থাকা লাগবেই। এই যে তোমরা যে ভূগোল পড়তেছো ঢাকা ইউনিভার্সিটির ভূগোল ও পরিবেশ বিভাগের, আজকে 75 বছর পূর্তি। যদিও 75 বছর হইলেও এখন কিন্তু যে ব্যাচটা পড়তেছে তারা হলো 69তম ব্যাচ। এই কারণ হচ্ছে বিভিন্ন সেশন জট বা এই কারণে, এটা অনেক আগের, কিন্তু বর্তমানে কোনো জট টট নাই। তো আমি তোমাদের আমি প্রার্থনা করি বা তোমাদেরকে বলতেছি, তোমরা এমনভাবে পড়াশোনা করো, যদি কখনো কেউ ভূগোল ও পরিবেশ বিভাগে পড়ো, তাহলে 76 বছর পূর্তি যে অনুষ্ঠান হবে তখন যেন মনে করতে পারো যে ওরে ভাইয়া বলছিল 75 বছর পূর্তির দিন ভাইয়া আমাদের পৃথিবীর গঠন পড়াইছিল, ওই দিন ভাইয়া বলছিল ঠিকমতো পড়তে, ঠিকমতো পড়ছি জন্য এখানে আসতে পারছি। ঠিক আছে, বুঝছি বুঝছি। মোহর ও ভিসিক বিচ্ছিন্নতা নতুন, শিবলি বলছে ইনশাল্লাহ। হ্যাঁ, মোহরভিষিক বিচ্ছিন্নতা নতুন, মোহরভিষিক বিচ্ছিন্নতা নতুন হলেও মোহরভিষিক বিচ্ছিন্নতা নিয়ে এত মাথা ঘামানোর কিচ্ছু নাই। কেননা পরীক্ষায় তো ভাইয়া সব কিছু আসবে না, তাই না? তুমি রিসার্চ করবা কোনটা কি, এটা জানবা, এটা জানার সময় আছে। এটা জানবা কোথায় যায়, অনার্স লেভেলে যায় যখন তুমি পড়াশোনা করবা, তখন কোনটা কি, এটা কেন হচ্ছে, কি হচ্ছে, এটা বিশ্লেষণ করবা। কিন্তু এখন তো ভাই তোমার হাতে যে কয়দিন সময় আছে, তুমি পরীক্ষায় ভালো করে কোথাও ভালো এক জায়গায় চান্স পাও, তারপরে অনেক টাইম ওইটা নিয়ে রিসার্চ করা যাবে। এখন শুধু জেনে রাখো কোনটা কি। তো চলো পরের টপিকে যাই। পরের টপিক হচ্ছে পৃথিবীর ভূমিরূপ, অবস্থান ও গঠন কাঠামো। পৃথিবীর ভূমিরূপ কি? পৃথিবীর ভূমিরূপ কি? আগের আগের দিন আমরা ক্লাসে পড়ছিলাম ভূমিরূপ পরিবর্তন। এই ভূমিরূপটা কি? ভূমিরূপটা হচ্ছে তোমার এই যে যে পৃথিবী আছে, এই পৃথিবীর কোথায় কোন ধরনের ভূমি আছে, কোথাও পাহাড়, কোথাও সমভূমি, কোথাও কিন্তু কি মালভূমি। বুঝছো? তো পৃথিবীর সব থেকে কি বলতেছি, পৃথিবীর ভূমিরূপ, অবস্থান, গঠন, প্রবণতা। তো আমাদের এই চ্যাপ্টারে কিন্তু পৃথিবীর 3 ধরনের ভূমিরূপ নিয়ে আলোচনা করা আছে। তো পৃথিবীর ভূমিরূপ কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের কি কি? এক হচ্ছে কি পাহাড়, বাকি পর্বত, পর্বত। 2 নাম্বার কি মালভূমি, এবং নাম্বার 3-তে আছে হচ্ছে কি সমভূমি। তার মানে প্রধান ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা যায়? প্রধান ভূমিরূপকে ভাগ করা যায় কি 3 ভাগে। 3 ভাগে কি কি? পাহাড় বা পর্বত, মালভূমি, সমভূমি। আজ কি পুরো চ্যাপ্টার শেষ করবেন? হ্যাঁ ভাইয়া, আজ পুরো চ্যাপ্টার শেষ করে দেব। তার মানে কি প্রধান ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পাহাড় বা পর্বত, একটা হচ্ছে মালভূমি, এবং আরেকটা হচ্ছে কি সমভূমি। তো একদম প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পর্বত। তো পর্বত হচ্ছে কি পৃথিবীর সব থেকে উঁচু যে শৃঙ্গগুলো আছে, এই উঁচু শৃঙ্গগুলোকে পর্বত আমরা বলতে পারি। তো পর্বত হইতে হলে কিন্তু যেখানে একটা ক্রাইটেরিয়া ম্যাচ করা লাগে, সেই ক্রাইটেরিয়া কি, একটা মিনিমাম উচ্চতার ক্রাইটেরিয়া কিন্তু পর্বত হইতে হইলে পালন করার লাগে। সেই মিনিমাম ক্রাইটেরিয়াটা হচ্ছে কি 600 মিটার। 600 মিটার বা কি 2000 ফুট। এই 600 মিটার বা 2000 ফুট
থেকে নিচু যদি কোনো শৃঙ্গ হয় তাহলে তখন তাকে কিন্তু আমরা পর্বত বলতে পারবো না। সুতরাং মেক শিওর পর্বতের উচ্চতা মিনিমাম 600 মিটার, 600 মিটার অথবা 2000 ফুট থেকে উঁচু হইতে হবে। 600 মিটারের জায়গায় কেউ আবার 600 কিলোমিটার বসাই দিয়ে চলে আসে না, তাহলে কিন্তু অনেক সমস্যা। তো চলো আমরা দেখি পর্বতের প্রকারভেদ। পর্বতের প্রকারভেদে একদম প্রথমে আছে কি ভঙ্গিল বা ভাঁজ পর্বত। এই ভঙ্গিল বা ভাঁজ পর্বত সমূহ কি হয়, সব থেকে কি হয় উঁচু। এইবার চলো দেখি এই ভঙ্গিল বা ভাঁজ পর্বত কিভাবে সৃষ্টি হয়। এই যে পৃথিবীর উপরে, ভূত্বকের তাপমাত্রা কিন্তু কি হয়, ভূত্বকের তাপমাত্রা কিন্তু আগে থেকেই কি শীতল। কিন্তু ভূত্বকের অভ্যন্তরে বা গুরুমণ্ডলের এখানে তাপমাত্রা, বা ভূত্বকের অভ্যন্তরে না, জাস্ট মনে রাখবা পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা কিন্তু অত্যন্ত বেশি, এবং পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে শীতল হচ্ছে, এবং ভূত্বকের উপরে তাপমাত্রা কিন্তু আগে থেকেই শীতল। তো যখন পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা শীতল হচ্ছে, তখন এক জায়গায় শীতল হয়ে সংকুচিত হচ্ছে এবং আরেক জায়গায় একই অবস্থায় আছে, তখন এই সংকুচিত হওয়ার ফলে ভূপৃষ্ঠ কি হয়, ভাঁজ বা ভঙ্গিল অবস্থায় বিভিন্ন পর্বতের সৃষ্টি হয়। তো এইটা যখন তাপমাত্রা কমে যখন সংকুচিত হচ্ছে, তখন কি হয়, পৃষ্ঠের উপরে এমন ভাঁজ বা হয়ে কি সৃষ্টি হয়, পর্বতের সৃষ্টি হয়। তো তাপমাত্রার তারতম্যের ফলে সৃষ্টি হয়ে যে পর্বতের সৃষ্টি হয়, সেই পর্বতকে আমরা কি বলতেছি, ভাঁজ কি পর্বত। তার মানে ভঙ্গিল বা ভাঁজ পর্বত কিভাবে সৃষ্টি হয় বুঝছো। এবং ভঙ্গিল বা ভাঁজ পর্বতের এই যে এখানে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো ভাইয়া তোমাকে মুখস্থ করাই লাগবে, কেননা উদাহরণ পড়ার জন্য তো কিন্তু কোনো ট্রিক নাই। এই যে যত সমস্ত উদাহরণ আছে, এই সমস্ত উদাহরণ তোমার ভালো লাগুক আর না লাগুক, এই উদাহরণগুলো কিন্তু তোমার মুখস্থ করাই লাগবে যদি তুমি পরীক্ষায় এমসিকিউতে অ্যান্সার করতে চাও। তো উদাহরণগুলো কি আছে, উদাহরণ হচ্ছে কি এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দালিজ। তো এইগুলো কিসের উদাহরণ, ভঙ্গিল বা ভাঁজ পর্বতের উদাহরণ। তো এর পরবর্তীতে আছে হচ্ছে কি চ্যুতি স্তূপ পর্বত। চ্যুতি স্তূপ পর্বত, ভঙ্গিল বা ভাঁজ পর্বত গেল, এরপরে আছে আমাদের কি চ্যুতি বা স্তূপ পর্বত। চ্যুতি বা স্তূপ পর্বতটা কি, ধরো এই হচ্ছে তোমার ভূত্বক। এইবার এবং ভূত্বকের নিচে এইটা হচ্ছে তোমার কি, ধরো ভূ অভ্যন্তর। এইবার ভূ অভ্যন্তরে ভূমিকম্প বা কোনো প্রকার কোনো আন্দোলনের ফলে যদি পৃথিবী দুইটি অক্ষ বরাবর কোনো চ্যুতি বা কি হয়ে যায়, ধরো পৃথিবী ওই অক্ষ বরাবর ফেটে গেল, হ্যাঁ, তো এইটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি কি চ্যুতি। এটাও চ্যুতি। তো সামহাও আবার কখনো যদি আবার ভূমিকম্প বা ভূ অভ্যন্তরীণ কোনো প্রকার কোনো আলোড়নের ফলে এই চ্যুতিদ্বয়ের দুই পাশে যদি তাপের সৃষ্টি হয়, তখন কিন্তু কি হয়, এই চ্যুতি বরাবর এই চ্যুতির নিচে যে ভূমিরূপটা ছিল সেটা কিন্তু অতিরিক্ত চাপের ফলে কি হয়, উপরের দিকে উঠে আসে। তখন এটা কি হইতেছে, তখন ওইটা কিন্তু কি হয়, ধরো এরকম 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 উপরের দিকে উঠে আসতেছে। তো এই উপরের দিকে উঠে আসার ফলে যে পর্বতের এই চ্যুতি রেখা বরাবর উপরের দিকে উঠে আসার ফলে যে পর্বতের সৃষ্টি হইতেছে, সেই পর্বতকে আমরা কি বলতেছি, চ্যুতি স্তূপ পর্বত। এবং এই চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে ভারতের বিন্ধ্যা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ, পাঞ্জাবের লবণ পর্বত। এইটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউতে দিয়ে দিতে পারে। তার মানে লবণ পর্বত কোথায়, কিসের উদাহরণ, চ্যুতি বা স্তূপ পর্বতের উদাহরণ। এরপরে হচ্ছে ল্যাকোলিথ। ল্যাকোলিথ কি, ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বত কি, ল্যাকোলিথ পর্বত হচ্ছে অনেক সময় কি হয়, ভূপৃষ্ঠের অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ারে যে ম্যাগমা সমূহ আছে, এই ম্যাগমা সমূহ কিন্তু আন্দোলিত হয়, এবং আন্দোলিত হয়ে এগুলো কিন্তু বাইরে বের হয়ে আসতে চায়। কিন্তু যদি এমন হয় এটা বাইরে বের হওয়ার জন্য এতখানি স্তর পর্যন্ত চাপ প্রয়োগ করছে,
কিন্তু পরবর্তীতে সামহাও বাইরে আর বের হয়ে আসতে পারে নাই। তখন যে গম্বুজ আকৃতির যে পর্বতটা সৃষ্টি হয়, সেই পর্বতকে আমরা কি বলতেছি? ল্যাকোলিথ পর্বত। তো চলো আমরা দেখি। ধরো এই হচ্ছে তোমার ভূমি পর্যন্ত আছে, এবং ভূমির নিচে এইখানে ধরো ম্যাগমা সমূহ আছে। ম্যাগমা সমূহ ফর্ম করতে বাড়তে 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 ধরো এই দিক দিয়ে বের হয়ে আসতে চাইছে, কিন্তু উপরে যে ভূমিটা ছিল ওইটা সামহাও এই ম্যাগমারে বাইরে বের হয়ে আসতে চায় নাই। ওইটাও কি হয়েছে? ওই ম্যাগমা যে চাপটা দিছে, চাপটা দেওয়ার ফলে ওইটাও গম্বুজের ন্যায় বাইরে বের হয়ে গেছে। এটা কি পর্বত? কি পর্বত? ল্যাকোলিথ। ল্যাকোলিথ। এবং ল্যাকোলিথ সম্পর্কে আরেকটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কেমন? গম্বুজ আকৃতি। গম্বুজ শব্দটা মনে রাখবা, গম্বুজ। গম্বুজ হচ্ছে ল্যাকোলিথ। এবং ল্যাকোলিথ পর্বতের উদাহরণ হচ্ছে কি? যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত। এরপর হচ্ছে ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত কি? ক্ষয়জাত পর্বত হচ্ছে ধরো কোনো একটা পর্বত এমনে গঠিত হয়েছে, ধরো এত পর্যন্ত কোনো একটা পর্বতের কি ছিল? উচ্চতা আগে থেকে ছিল, কিন্তু পরবর্তীতে পর্বতের অভ্যন্তরে যে শিলা সমূহ আছে, যে শিলা পাথর ইত্যাদি সমূহ আছে, ওইটার উচ্চতা প্রথমে ছিল এই পর্যন্ত। যখন এই পর্যন্ত ছিল তখন এই শিলা বা পাথর সমূহ আস্তে আস্তে ক্ষয় হইতে 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 সেই উচ্চতাটা যখন নিচে নেমে যায়, নিচে নেমে ধরো পর্বতের উচ্চতা হয়ে গেছে কত দূর? এত দূর পর্যন্ত হয়ে গেছে। যখন এমন ঘটনা ঘটে তখন সেই পর্বতকে আমরা কি বলতেছি? ক্ষয়জাত পর্বত। এই ক্ষয়জাত পর্বতের উদাহরণ সমূহ হচ্ছে ভারতের আরাবল্লী, যুক্তরাষ্ট্রের ক্যাটসকিল রেঞ্জ। উদাহরণগুলো কিন্তু ভাইয়া খুবই 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 গুরুত্বপূর্ণ। পর্বত কেমনে গঠিত হয় এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার উদাহরণগুলো মনে রাখা, কেননা এই উদাহরণগুলো কিন্তু এমসিকিউতে একদম সরাসরি দিয়ে দিবে যে নিচের কোনটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ। যদি তোমার এক্স্যাক্টলি জানা না থাকে যে পর্বতের উদাহরণ ভারতের আরাবল্লী আর হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যাটস্কিল রেঞ্জ, তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা না। আন্দাজে দাগায় ভাইয়া কোনো লাভ নাই, আন্দাজে অ্যান্সার করাই যাবে না। তো ক্ষয়জাত পর্বত পর্যন্ত বুঝছো কিনা? মালভূমি কি? মালভূমি কি? আসতেছি আসতেছি আসতেছি। মালভূমি কি? পর্বত কি? আসতেছি, যাচ্ছি। কেমন আছেন? ভালো আছি ভাই। বুঝছো কিনা জানাও ভাই, বুঝছো কিনা, বুঝছো কিনা জানাও। তোমাদের আবার এক্সাম আছে, বুঝছো কিনা ভাই জানাও তাড়াতাড়ি, একটু একটু ফাস্ট। বুঝছো কিনা, বুঝছো কিনা, তো জানাও জানাও। ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া। মোরসালিন বলছে ক্লিয়ার, ইমামুল বলছে ক্লিয়ার। আচ্ছা, আর কেউ কি আসো ক্লিয়ার? যদি কেউ না থাকো তাইলে আমরা পরবর্তীতে যাই, শুরু করে দেই। পর্বত থেকে নিচে কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢেউ খেলানো সুবিস্তৃত শিলাপক্ষকে মালভূমি বলে। সাবাস। লাবিবা তানজিম বলছে বুঝছি। আচ্ছা ঠিক আছে, চলো পরবর্তীতে যাই। আগ্নেয় পর্বত। যারা যারা আগের দিন ভূমিরূপ পরিবর্তন ক্লাসটা আমার সাথে করছিলা, তাদের কিন্তু এটা সম্পর্কে জানার কথা যে আগ্নেয় পর্বত কিভাবে গঠিত হইতেছে। আর যারা যারা জানো না, ক্লাস করো নাই, চলো তাদেরকে বলি। আগ্নেয় পর্বত হচ্ছে ধরো এই হচ্ছে ভূমি, ভূমির ফলে নিচে কিন্তু কি আছে? নিচে স্থনোস্ফিয়ারে জ্বলন্ত ম্যাগমা আছে। এই জ্বলন্ত ম্যাগমা সমূহ কি হয়? যখন পৃথিবীর ধরো জ্বালামুখ, এটাকে কি বলে? জ্বালামুখ। জ্বালামুখ 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 দিয়ে এই ম্যাগমা সমূহ যখন কি হয়? বাইরে বের হয়ে আসে। ধরো এমন থাকে, ধরো বাইরে যখন বের হয়ে আসে, বাইরে বের হয়ে আসার পরে এই ম্যাগমা সমূহ কি হয়ে যায়? এই যে গলতে শুরু করে, তখন এর নাম কি হয়ে যায়? তখন এর নাম হয়ে যায় কি? লাভা। কি? লাভা। তখন এই লাভা সমূহ ধীরে ধীরে কি হয়? ফর্ম হইতে 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 হইতে
আগ্নেয়গিরির জ্বালামুখের উচ্চতাও কি থাকে, বাড়তে থাকে। তো এই ম্যাগমা সমূহ ফর্ম হইতে হইতে যে পর্বতের সৃষ্টি করে সেই পর্বতকে আমরা কি বলি, আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতের উদাহরণ কিন্তু আগের দিন তোমাদেরকে বলছিলাম যে আগ্নেয় পর্বতের উদাহরণ কি কি। জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপের মৌনলিয়া, এই তিনটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ। এই উদাহরণগুলো শুধু তোমার এই চ্যাপ্টারে না, তুমি যখন ভূমিরূপ পরিবর্তন পড়বা বা ভূমিরূপ পরিবর্তন পড়ছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে পৃথিবীর বিখ্যাত কিছু আগ্নেয় পর্বতগুলোর নাম এবং সেগুলো কিভাবে গঠিত হয় এবং কি কি, বুঝছো কিনা? শিবলি, হ্যাঁ, জ্বালামুখ দিয়ে নির্গত পদার্থকে লাভা বলে। এবার হচ্ছে কি সমভূমি। তো পর্বত আমাদের শেষ, সমভূমি কি? সমভূমি কি? সমভূমি হচ্ছে সমতল ভূমি। এবং এই সমতল ভূমি কি জিনিস? ধরো যেইখানে কোনো প্রকার কোনো চড়াই উতরাই কোনো খাজ এমন কোনো কিছু নাই, সেই অঞ্চলকে কি বলতেছি আমরা? সমভূমি। কি বলতেছি? সমভূমির বৈশিষ্ট্য। সমভূমির বৈশিষ্ট্য কি? এক নম্বরে কি? সমতল। সমতল। দুই নম্বরে কি? কোনো উঁচু নিচু নেই। নাম্বার থ্রিতে কি? সমভূমি কি? পৃথিবীর কি অধিকাংশ অঞ্চল, পৃথিবীর অধিকাংশ অঞ্চল কি সমভূমি। সমভূমি কি সমতল, সমভূমির কোনো উঁচু নিচু নাই, পৃথিবীর অধিকাংশ অঞ্চল। এই হচ্ছে সমভূমির বৈশিষ্ট্য। এবার চলো সমভূমির শ্রেণী বিভাগ। সমভূমির শ্রেণী বিভাগ কি? একদম প্রথমে আসে হচ্ছে তোমার কি? সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয়জাত সমভূমি কি? বিভিন্ন প্রকার পদার্থ, নদীর পলিমাটি, বাতাস, তারপর হচ্ছে তোমার বাতাসে উড়ে আসা ধূলিকণা ইত্যাদি সমূহ জমা হয়ে যে সমভূমি সৃষ্টি করে সেটাই হচ্ছে কি? সঞ্চয়জাত সমভূমি। দুই নম্বরে আছে কি? ক্ষয়জাত সমভূমি। কোনো কোনো স্থানের উঁচু নিচু ভূমির থেকে ভূমি ক্ষয় হয়ে যাওয়ার মাধ্যমে, মানে উঁচু নিচু অংশ ক্ষয় হয়ে যাওয়ার মাধ্যমে যে সমভূমির সৃষ্টি হয় সেটা হচ্ছে কি? তোমার ক্ষয়জাত সমভূমি। এবং নাম্বার তিনে আছে ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি। মানে হচ্ছে ধরো কোনো জায়গায় উঁচু নিচু ছিল, সামহাও ভূমিকম্প বা কোনো কারণে ওই অঞ্চলটা কি সমতল হয়ে গিয়েছে, সেই অঞ্চলটাকে আমরা কি বলতেছি? ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি। তো সঞ্চয়জাত সমভূমিকে আবার কিছু ভাগে ভাগ করা যায়। একদম প্রথমে যে ভাগটা আছে সেই ভাগটাকে আমরা কি বলতেছি? পলল শাখা, পলল পাখা। পলল পাখাটা কি? পলল পাখাটা কি কিভাবে গঠিত হয়? ধরো কোনো স্থানে যদি এ হচ্ছে পাহাড়, কোনো স্থানে যদি পাহাড়ের দুটি পাহাড়ের মাঝখান দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয়, এই যে নদী প্রবাহিত হচ্ছে কোনো দুটি পাহাড়ের মাঝখান দিয়ে, ধরো যে কোনো একটা নদী প্রবাহিত হচ্ছে, নদী প্রবাহিত হওয়ার পরে ফলে এই যে নদী যে পলিমাটিগুলো বয়ে আনে, এই যে পলিমাটি, তার মানে কি হচ্ছে? এটা হচ্ছে কি? পাহাড়। পাহাড়। এটা হচ্ছে কি? নদী। নদী। এবং এটা কি? পলি। ধরো এই যে দুটি পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে আসা নদী যদি পলি বা অন্যান্য পাথর বা যাই বলো এগুলো বয়ে এনে এই নদীর কূলবর্তী অঞ্চল দ্বারা যদি একটি বিস্তীর্ণ ভূমি গঠন করে, তখন যে সমভূমি তৈরি হয় সেই সমভূমিকে আমরা কি বলতেছি? পলল পাখা। তাহলে পলল পাখা কি বোঝা গেল? পলল পাখার উদাহরণ হচ্ছে ভারতের কি? ভারতের উত্তরপ্রদেশের
ভারতের উত্তরপ্রদেশের তারাই অঞ্চল, এটা হচ্ছে পলল পাখার উদাহরণ। তার মানে পলল পাখা কি, দুইটি পাহাড়ের মাঝখান দিয়ে যদি একটি নদী বয়ে চলে আসে, যখন নদীটি বয়ে চলে আসবে তখন নদীর সাথে বয়ে আনা পলি বা অন্যান্য পদার্থ সমূহ কূলবর্তী অঞ্চলে বিস্তৃত হয়ে যে সমভূমি সৃষ্টি করে, সেই সমভূমিকে আমরা কি বলতেছি, পলল পাখা। এবং এইটা হচ্ছে সঞ্চয়জাত সমভূমির একদম প্রথম শ্রেণী বিভাগ। বুঝছো কিনা? পড়েও মনে রাখতে পারি না, পড়তে থাকো পড়তে থাকো। পলিমাটি কই থেকে আসে? পলিমাটি আসে হচ্ছে তোমার যখন নদী আসতেছে, নদী কি, নদী আসতেছে যখন, তখন নদীর সাথে বয়ে বিভিন্ন নদীর যে পানির যে স্রোত, একটা কারেন্ট তো আছে, ওই কারেন্টের মাধ্যমে, নদী তো আর শূন্যের উপর দিয়ে বয়ে আসে না, নদী পানি, নদী মাটি বা পাথর বা বালু যে কোনো অঞ্চলের উপর দিয়েই তো বয়ে আসে। যখন বয়ে আসে তখন ওই স্রোতের সাথে যে সকল জিনিসগুলো নিয়ে আসে, সেই সকল জিনিসগুলো একই সাথে কেন্দ্রীভূত হয়ে বা জমা হয়ে যে সমভূমি সৃষ্টি করে, সেটা